আমার কুয়েতের ২ রুমের বাসার মধ্যে যা, যা আছে সবকিছু আজকের ভিডিওতে ফাঁস করে দিব। আমার এই বাসায় কি ডাইনিং ড্রয়িং রুম আছে? ডাইনিং আর ড্রয়িং রুম যদি না থাকে এই ২ রুমের বাসা ভাড়া কত? এবং আমি বাংলাদেশ থেকে কি, কি নিয়ে এসেছি সেটা আপনারা দেখতে চান ভাবলাম একটা ভিডিওতেই সবকিছু শেয়ার করে দিই। আর হ্যাঁ, আজকে কিন্তু স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি। পুরো পরিবারকে নিয়ে কোথায় গেলাম এবং দিনটা কেমন কাটালাম সবকিছুই শেয়ার করছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় অপরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আপনাদের সাথে বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এখন হচ্ছে বেলা দুপুর 2টা বাজে। 1:30 থেকে মেয়েকে সাজানো গোছানো শুরু করে দিয়েছি, মানে 1:30 থেকে বাচ্চাদের কাপড় খোলা, ওদের জুতা রেডি করা, মেয়েকে সাজানো। মেয়েকে সাজানোর পর হচ্ছে নিজেকে সাজাবো। মা হওয়ার পর থেকে নিজের সাজগোজটা আর ওইভাবে করতে পারি না, নিজেকে সময় দিতে পারি না। আসলে সময়টা কোথায় পাবো বাচ্চাদের খেয়াল রেখে ওদেরকে রেডি করা, ওদের কোনটা লাগবে সেগুলো করতে করতেই সময় পার হয়ে যায়। লাস্ট হয়তো 5-10 মিনিটের মধ্যে নিজেকে রেডি করি। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করে ফেলেছি। আর জানি যে এক জায়গায় যাব, সেই জন্য আগে থেকে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করেছি, যাতে করে যাওয়ার সময় কোনো রকম তাড়াহুড়ো বা ঝামেলা না থাকে। এই যে দেখুন, সবাইকে রেডি করে দিয়েছি। তারপর নিজেকে রেডি করে বাসা থেকে বের হয়ে পড়লাম। আর সবাই কিন্তু নতুন ড্রেস পরেছে। আসার জন্য যে ড্রেসটা এনেছিলাম সে কিন্তু ওইটাই পরেছে। মাশাআল্লাহ, এটা পরার পর তো ওকে অনেক বেশি সুন্দর লাগছে। আমার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ছেলে মেয়ে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। মেয়ে তো ভিডিও করতে খুব পছন্দ করে, কিন্তু ছেলেরা ভিডিও করতে পছন্দ করে না। ওদের দিকে ক্যামেরা দিলে ওরা না করে যে আম্মু আমাদের ভিডিও করো না। তারপরও একটু একটু যখনই করি খুব জোর করে যে রাখি একটু স্মৃতি হিসেবে, তোমরা তো বড় হয়ে যাবে, এই স্মৃতিটুকু থাকলে হয়তো বা আমি একটা সময় দেখতে পারবো বা তোমরাও দেখতে পারবে। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আপনাদের। কিন্তু গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা স্পেশাল ডে আছে, সেই দিনটাই হচ্ছে আজকে। তো স্পেশাল ডেটা কি এখন বলছি না, ইনশাল্লাহ আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে যেহেতু একদম দুপুরবেলা বের হয়েছে, আমাদের গাড়িটা নিয়ে বের হয়নি, চাইনি যে গাড়িটা নিয়ে বের হতে, কারণ গাড়িটা অনেক সময় গরম হয়ে থাকে। তো গরম গাড়িতে উঠলে মাথা ঘুরায় বা বমি বমি একটা ভাব আসে। আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের ট্যাক্সি আছে, ওই ট্যাক্সি করে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। এই রাস্তাগুলো দিয়ে যখন যাই 10-15 মিনিট সময় লাগে, যেখানে যাই বড় জোর আধা ঘন্টা। যত দূরে যায় কোনো রকম জ্যাম থাকে না। এই যে রাস্তার আশপাশে বাড়িঘর, তারপর গাছপালা, পরিষ্কার রাস্তাঘাট দেখতে দেখতে যে সময়টা কখন পার হয়ে যায় টেরই পাই না। বাইরের পরিবেশটা শেয়ার করি, এই জন্য আমার যেমন দেখতে ভালো লাগে, অনেক আপুদের হাজবেন্ডরা কিন্তু কুয়েতে থাকে। এই পরিবেশটা দেখলেও হয়তো বা শান্তি লাগবে যে আমার হাজবেন্ড কুয়েতে থাকে। সব সময় তো সংসারের কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকি, বা আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো শেয়ার করলেও আপনাদের ভালো লাগবে। আমরা বর্তমানে আছি কুয়েতের সিটিতে। এই জায়গাটার নাম হচ্ছে শার্ক, খুবই সুন্দর জায়গা। আমরা যে এলাকাগুলোতে থাকি ওইগুলো তো আর সিটি না, তো এতটাও সুন্দর না। এটা হচ্ছে সিটি। তো আসলে জায়গা বুঝে, এলাকা বুঝে সৌন্দর্য। আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ কিন্তু শেষ, আর ওখানে গিয়ে আসলে ভিডিও করিনি। তো নিচে একটু বসেছিলাম। আয়েশা কিন্তু আয়েশার মতো মজা করছে। আজকে বাইরে অনেক বাতাস ছিল, বাতাস থাকলেও এখানের বাতাসটা খুবই গরম। আর এই বাতাসে কিন্তু শুধু ধুলা উড়ে, এই দেশে ধুলার জ্বর হয়। আজকে কিন্তু বাসায় খাওয়া দাওয়া করে নিয়ে সকালবেলা একটু লেট করে নাস্তাটা করেছিলাম। নিয়ত ছিল যে বাইরেই খাওয়া দাওয়া করব, এখন আমরা রেস্টুরেন্টে যাব। আমার মেয়ে কিন্তু একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন, ওর দিকে ক্যামেরা ধরলে কিভাবে যে ডং করতে হবে, কিভাবে কি পোজ দিতে হবে, সে সব কিছুই এখন থেকে বুঝে, মানে কত কিছু যে করে। আমরা যে জায়গায় এসেছি পাশে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল, সেটার মধ্যে আসলে প্রবেশ করেছি। আর গিয়ে পোলাও আর হচ্ছে মাটন কড়াই অর্ডার করেছি। মাটন কড়াইটা খেতে মাশাআল্লাহ এত মজা ছিল, একদম বকবক করছিল কড়াইয়ের মধ্যে। 2 কড়াই অর্ডার করেছি। পরে আমরা শেষ পর্যন্ত সবগুলো খেতে পারিনি, পার্সেল করে আবার বাসায় নিয়ে এসেছি। আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পর লম্বা একটা ঘুম দিয়েছি, শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছিল। তারপর সন্ধ্যার পর মনে হলো যে আপনাদের সাথে আমার এই কুয়েতের 2 রুমের ট্যুরটা শেয়ার করে দিই। একজন আপু আছেন
যে আমি কেন কুয়েতের বাসাটা দেখাই না। সে রাগ করেছে। আজকে সে আপুর জন্য আমার এই 2 রুমের বাসাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর সব কিছু ফাঁস করে দিব যে আমার এই কুয়েতের 2 রুমের বাসার মধ্যে কি কি আছে। অনেক আপুদের কৌতূহল আমি যাতে আমার বাসাটা শেয়ার করে দিই, আজকে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিচ্ছি। আপু জিজ্ঞেস করেছিলেন আমার এই বাসার মধ্যে ডাইনিং ড্রয়িং রুম আছে কিনা। না আপু, আমার এই বাসায় ডাইনিং ড্রয়িং রুম নেই। এটা হচ্ছে 2 রুমের একটা বেডরুম, একটা কিচেন আর একটা হচ্ছে ওয়াশরুম। এই বাসায় একটা ডাইনিং ড্রয়িং স্পেস ছিল। আমি আপনাদের বলেছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম রাজুকের প্ল্যান হয়, তো এই দেশের রাজুকের প্ল্যানে নাকি বিল্ডিং করতে গিয়ে ভুল করেছে। সামনে অনেকটা জায়গা আছে, এটা 6 মাস আগে ভেঙে ফেলেছে, সেই জন্য ডাইনিং ড্রয়িং স্পেসটা এখন আর নেই। যদি সামনের জায়গাটা না ভাঙা হতো তাহলে এই ফ্ল্যাটের জন্য অবশ্য ডাইনিং ড্রয়িং রুম থাকতো। প্রথমে আমার রুমটাই শেয়ার করছি। এই রুমে বড় একটা জানালা আছে আর জানালা তো দেখলেন পর্দা লাগিয়ে রেখেছি। জানালা খোলার কোনো চান্স নেই, কারণ প্রথমত এটার মধ্যে কোনো গ্রিল নেই। এই দেশের জানালার মধ্যে গ্রিল থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে গরমের জন্য জানালা খোলা যায় না, 24 ঘন্টা বাসার ভিতরে এসি চলে। জানালার পাশের যে কর্নারটা, এটা আমি কিভাবে সাজিয়েছি আপনারা তো প্রতিটা ভিডিওতেই দেখেন। এই কর্নারটা আমার খুবই পছন্দের। তার পাশে হচ্ছে বেড, বেডের পাশে হচ্ছে ড্রেসিং টেবিল আর বেডের উপরে কিছু ওয়ালমেট, তারপর ফুল টুল এগুলো দিয়ে সাজিয়েছি। এখানে যা যা দেখবেন আমি সমস্ত কিছু কুয়েতে আসার পর এই 6 মাসে কিনেছি। দেশ থেকে হয়তোবা টুকিটাকি 2-1টা জিনিস নিয়ে এসেছিলাম। এছাড়া আমার বাসার যত ফার্নিচার থেকে শুরু করে ঘরের যত শোপিস সব কিছু আমি এখানে এসে কিনেছি। এটা আমার নিজের বাড়ি না, আমি চাইলে সবকিছু আমি আমার মতো করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমার তো একটা নিজের বাড়ি আছে, ওখানে তো আমি আমার সবকিছু নিজের মতো করে সাজিয়েছি। এখানে বাড়া বাসা হিসেবে যতটুকু আমার প্রয়োজন ততটুকুর মধ্যে আমি চলার চেষ্টা করছি। যারা আমার কুয়েতে আসার ভিডিওগুলো দেখেছেন, এখানে তো আমার কোনো কিছুই ছিল না, নিচে বিছানা পেতে ঘুমিয়েছি। তো এখানে আসার পর নতুন পুরাতন মিলিয়ে অনেক ফার্নিচার কিনা হয়েছে, অনেক টাকাও খরচ হয়েছে। আমি যে দেশেই যাই, বাংলাদেশে যাই বা অন্যান্য দেশেই যাই, এইসব ফার্নিচার কিন্তু ফেলেই যেতে হবে, রাস্তায় ফেলে দিতে হয়। আমার এই ফার্নিচারগুলো আবার যাদের দরকার পড়বে তারা হয়তো আবার নিয়ে যাবে, তাদের বাসায় নিয়ে ব্যবহার করবে। এই দেশগুলোর নিয়মই এরকম। আবার যদি মনে হয় যে না আমার এই ফার্নিচারটা ভালো আছে, আমি বিক্রি করতে পারবো, হয়তো বা কেউ যদি কিনে তাহলে হয়তো আমি বিক্রি করতে পারবো। এই জন্যই আমি আপনাদের সবসময় ভিডিওতে বলি যে বেশি কিছু কেনাকাটা করি না। কেনাকাটা করতে তো ইচ্ছে করে, কিন্তু সেগুলো যদি ফেলে রেখে যায় তখন যে কি পরিমাণ মায়া লাগবে। আমরা মেয়েরা কিন্তু একটা ঘরের জিনিসও ফেলতে চায় না, একটা জিনিসের প্রতি যে কি পরিমাণ মায়া জন্মায়। যারা সংসারের জন্য কেনাকাটা করে একটু একটু করে সংসার গুছায়, সেগুলো যদি ফেলে দিতে হয় বা নষ্ট হয়ে যায় তারাই আসলে কষ্টটা বুঝে। আচ্ছা যাই হোক, আমার খাটের নিচের অংশে কিন্তু এই যে আলমারিটা আছে, বড় একটা আলমারি 3 পার্টের। এই পাশটাতে হচ্ছে বাবা মেয়ের কাপড় হ্যাং করে রাখি, আর নিচে হচ্ছে আমার হাজবেন্ডের প্যান্ট আর আমার কিছু টুকটাক ব্যাগ আছে। কিনবো না সবসময় বলি, মার্কেটে গেলে দেখা যায় টুকিটাকি কেনাকাটা করতে করতে এখানে অনেক কিছু হয়ে গেছে। পাশের অংশটাতে হচ্ছে আমার কাপড় রাখি, ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব আমি বাংলাদেশ থেকে কি কাপড় এনেছি। আর এই রুমে কিন্তু 2 পাশে 2টা সোফার সেট দেখেছেন, মানে বসার সিট। এটা কিন্তু একটা কর্নার সোফা, তো কর্নার সোফা তো এই বাসায় রাখার কোনো সুযোগ নেই। আমার ছেলেদের রুমে 2টা সিট, আমার রুমে হচ্ছে 2টা সিট, আর আলমারির পাশে একটা সিট রেখেছি। আলমারির পাশে যে সোফাটা রেখেছি এটার মধ্যে আমি মাঝে মধ্যে কম্বল বাজ করে রাখি, যখন মনে হয় যে না বিছানার উপরে রাখবো না তখন এটার উপরে রেখে দিই। আসলে জীবন যেভাবে যখন চলে সেভাবে যদি আমরা মানিয়ে নিতে পারি তখনই সুন্দর। আমার রুমটাকে আমি মোটামুটি সাজিয়েছি, ছেলেদের রুমটা ওভাবে সাজাইনি। ছেলেদের রুমে একটা খাট আর খাটের পাশে একটা সাইড টেবিল আর হচ্ছে বড় একটা আলমারি আছে, আর ওই যে 2 সিটের একটা সোফা আর একটা ফ্রিজ রেখেছি। আলমারিটা অনেক বড়, মধ্যের নিচের অংশে হচ্ছে আমি পুরো বাসার কম্বল রাখি, আর উপরে হ্যাং করে ওদের গেঞ্জি শার্ট যা আছে হ্যাং করে রাখি, আর 2 পাশে হচ্ছে ওদের রেগুলার পড়ার বা আমার বিছানার চাদর বা টুকটাক জিনিসপত্র সেগুলোই রাখি। আর উপরে দেখুন, উপরে কিন্তু আসার সময় যে ট্রলি বা বিভিন্ন জিনিস সেগুলোই রেখে দিয়েছি। আসলে একটা বাসায় চলতে গেলে তো অনেক জিনিসপত্র দরকার পড়ে, সেগুলো আমি কোথায় রাখবো, সেজন্য আলমারির উপরেই রেখে দিয়েছি। বাসা ছোট, আমার বাচ্চারা মাশাআল্লাহ 4 জন। বাসা চাইলেও সবসময় গুছিয়ে রাখতে পারি না, তারপরেও আপনারা জানেন আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি। যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমি চলার চেষ্টা করি বা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সোফাটার উপরে কিন্তু আমি প্রিন্টার রেখে দিয়েছি, কারণ এটা যখন তখন দরকার পড়ে। ওদের রুম থেকে বের হতে হাতের বাম পাশে হচ্ছে কিচেনটা, আর কিচেনের অপোজিট পাশে হচ্ছে বাথরুমটা। এগুলো আর দেখালাম না, ক্যামেরাতে আপনারা যে যে জিনিসগুলো দেখেন না সেগুলো আজকের ভিডিওতে ফাঁস করে দিলাম। আমি চাইলে একটা বড় বাসা নিতে পারি, আর একটু বড় বাসা যদি নেই ওই বাসার ভাড়াই হচ্ছে 50,000 1 লাখ টাকা বেড়ে যাবে। মানে মনের মতো একটা বাসায় থাকতে গেলে, এই যে বাসাটাই থাকি 2 রুমের একটা বাসা দেখালাম,
এটা হচ্ছে কুয়েতি 230 দিনারের, বাংলা টাকায় মনে হয় প্রায় 92,000-এর মতো পড়ে। 92,000-এর একটা বাসায় থাকি, তারপরও বাসার এই অবস্থা। আর যদি 1,00,000-1.5 লাখ টাকা খরচ করে থাকি তাহলে একটা সুন্দর বাসায় থাকতে পারবো। তো এখানে বাসায় থাকার জন্য আসিনি, আমার হাজবেন্ডের অবস্থাও বুঝতে হবে, তার অবস্থা বুঝে আমাদের চলতে হবে। এমনিতেই কিন্তু তার উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে। আমরা মাশাআল্লাহ অনেক সদস্য, সবার থাকার খরচ, খাওয়ার খরচ এবং সামনে বাচ্চাদের স্কুলে ভর্তি করাবো, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে চলতে হবে আর কি। এখন যে অবস্থায় আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে যদি আরো ভালো অবস্থানে যেতে পারি, যদি আপনাদের সাথে কানেক্ট থাকি, তাহলে ইনশাল্লাহ সেটাও শেয়ার করব। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে কি কি নিয়ে এসেছি, অনেক আপুদের অনেক কমেন্ট ছিল, ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করে দিই। আমি এখানে বেশি কিছু আনিনি। এখানে দেখুন 4-5টা শাড়ি আছে, ভেবেছিলাম হয়তো বাসায় যদি পরি। আমার যত দামি শাড়ি এবং গর্জিয়াস ভালো মানের শাড়িগুলো আছে সব কিন্তু আমি বাসায় রেখে এসেছি আলমারির ভিতরে। তো ওগুলো গিয়ে যে কি অবস্থায় পাই, আসলে ঠিকঠাক পাই কিনা, ভালো থাকবে কিনা আমি নিজেও জানি না। একটা শাড়িও যদি নষ্ট হয় কি পরিমাণ কষ্ট যে আমার লাগবে, তারপরও যেভাবে ভালো থাকবে সেইভাবেই রেখে আসার চেষ্টা করেছি। এই শাড়িটা আমি ঢাকায় যখন ফার্স্ট আসি 2015 সালে কিনেছিলাম, কালোর মধ্যে। এই কালারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বছর ধরে পরা হয় না। কোনো একদিন আপনাদের সাথে পরে শেয়ার করব। আর বাকি এই যে 4-5টা শাড়ি আছে সেগুলো একটু খুলিয়ে দেখিয়ে দিই। আর গত ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছিলেন, তাদের কমেন্টগুলো পড়ার জন্য, নামটা বলার জন্য আপুরা আমি দুঃখিত। আজকের ভিডিওতে বলতে পারলাম না, কারণ ভিডিও রিলেটেড কথা বলতে গিয়ে আপনাদের কমেন্টগুলো পড়া হয়নি। কারণ আজকে যে ভিডিও শেয়ার করেছি কমেন্টগুলো পড়লে হয়তোবা ভিডিও সম্পর্কে কেউ বুঝবে না, সেই জন্য আপনাদের কমেন্ট পড়তে পারলাম না। আপনাদের কমেন্টগুলো আমি পরের ভিডিওতে পড়ব। শুধু একজন আপুর কমেন্ট পড়ব, মনিরা মনি আইডি থেকে আপু আমাকে পরপর কমেন্ট করেছে, তার নামটা বলার জন্য এবং কমেন্টটা পড়ার জন্য আপুর কমেন্টটাই পড়ে নিচ্ছি। আপু লিখেছেন, আপু আমার কমেন্ট পড়ুনি, আমি আশায় ছিলাম তুমি হয়তো আমার কমেন্ট পড়বা। আপু আমি তোমার ভিডিও দেখে তোমার ফেসবুকে ভিডিও বানানো শুরু করেছি। আপু আমি তোমাকে ফেসবুকে ফলো করি। আমি তোমার ছোট সৃষ্টি আপু। আপু আমি 4 মাসের প্রেগনেন্ট, তুমি আমার জন্য দোয়া করিও। আর হ্যাঁ, তোমার কি আমার লাইক কমেন্ট চোখে পড়ে? হ্যাঁ অবশ্যই আপু, তোমার লাইক কমেন্ট আমার চোখে পড়ে। আর তোমার জন্য কিন্তু অনেক অনেক দোয়া, আল্লাহ যাতে তোমাকে সুস্থ রাখে, একটা সুস্থ বেবি যাতে পৃথিবীতে আনতে পারো। শুধু তুমি না, আমাকে যারা ছোট্ট একটা কমেন্ট করে সবার কমেন্ট আমার চোখে পড়ে। কে আমাকে ভালোবাসা দিচ্ছে, কে আমাকে সুন্দর করে কমেন্ট করছে, সব কিছুই আমি দেখি এবং সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আচ্ছা, শাড়ি তো দেখালাম, আর যে কয়টা 3 পিস এনেছি সেগুলো একটু দেখিয়ে দিই। এই কাপড়গুলো আপনারা আগেই দেখেছেন, বাংলাদেশে থাকতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে তো এগুলো রেগুলার পরি। বাংলাদেশে আলমারির ভিতরে আমার রেগুলার পরার কাপড়, তারপর তুলা কাপড় অনেক রেখে এসেছি। কেন রেখে এসেছি আমি জানি না। তো এখানে এই কয়টা কাপড় নিয়ে এসেছি, বিশ্বাস করেন এখন আর আমি কাপড় পরার মতো পাই না। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা সবাই জানেন আমি কাপড় কিনতে অনেক বেশি পছন্দ করি। বাংলাদেশে থাকলে 6 মাসে কত কাপড় কিনতাম, এখানেও এসে কিনেছি টুকটাক। তো এখানে আসলে মনের মতো আমি কাপড় পাই না। ইন্ডিয়ান যে মার্কেটগুলো আছে সেগুলোতে গেলে হয়তো টপস দেখি বা মাঝে মধ্যে 3 পিস দেখি, আমার ভালো লাগে না। ইনশাল্লাহ বাংলাদেশে যখন যাব তখন হয়তো অনেক বেশি করে কাপড় কিনে নিয়ে আসব। আর এখানে যে রেগুলার পরার যে কাপড়গুলো সেগুলো অনেক নরম হয়ে গেছে, তারপর আমি কষ্ট করে পরছি। যে কাপড়গুলো হয়তো তোলা রাখি সেগুলো একটু শেয়ার করছি, আর যেগুলো রেগুলার পরার কাপড় সেগুলো আলমারিতেই আছে, সেগুলো তো আসলে দেখানোর কিছু নেই। শুধু আপনাদের কথা রাখতে গিয়ে আমি এটা দেখাচ্ছি। আর ভিডিওটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ সারাদিন জার্নি করেছি, সন্ধ্যার পর এগুলো করা বা রাতের বেলা আমার কাছে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরও ভেবেছি যে এক ভিডিওতেই সেরে দিই, সেই জন্য কিন্তু সব কাপড় খুলে খুলেও দেখাচ্ছি না, একটু একটু মেলে তারপর আবার রেখে দিচ্ছি। একজন আপু বলেছিলেন আমি জামা কিভাবে ডিজাইন করি সেটা যাতে একটু দেখিয়ে দিই, আপু হয়তো বা আমার ডিজাইনে বানাবে। আসলে আপু ট্রেলারের কাছে গেলে আপনি যে ডিজাইনই দেন ট্রেলার কিন্তু সুন্দর করে বানিয়ে দিতে পারবে। তারপরও আপনার জন্য 2টা জামা একটু দেখিয়ে দিব। একটা কম দামি জামাই হোক, আপনি যদি একটু লেস তারপর পাইপিং দিয়ে সুন্দর করে বানাতে পারেন, ওই জামার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি জামা বানানোর সময় চেষ্টা করি লেস বা পাইপিং দিয়ে বানানোর জন্য, এতে করে না জামাটা দেখতে যেমন সুন্দর লাগবে, পরলেও কিন্তু স্ট্যান্ডার্ড লাগবে। এই যে দেখুন আমি এই জামাটা একটু দেখিয়ে দিচ্ছি, হাতে দেখুন পাইপিং দিয়েছে, হাতটা একটু ঝুলা ঝুলা দিয়েছি।
আর গলার ডিজাইনটা তো দেখেছেন। জামার দুই পাশে নিচে এবং সাইডেও কিন্তু আমি পাইপিং দিয়েছি। আর কালো জামাটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এই জামাগুলো কিন্তু আমি বিদেশে আসার আগেই বানিয়ে এনেছিলাম। তারপর আর কি আপনাদের কাঙ্ক্ষিত ব্লগ শেয়ার করে দিলাম। আমিও দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।